বুঝতেই পারছো আমি বেডে শুতে যাবার আগে সারাদিন অসম্ভব ব্যস্ততার মধ্যে দিয়ে গেছে। চারিপাশে একটা অদ্ভুত পরিবেশ, একটা অদ্ভুত পরিস্থিতির মধ্যে আমরা আছি। আম কোথাও ভয় করছে, কোথাও একটা ইনসিকিউরিটি লাগছে। সারাক্ষণ নিউজের দিকে চোখ। উম সবকিছু মিলিয়েই কেমন যেন ভালো লাগছে না। আ এত লোক মারা গেছে। উম তাদের কথা ভাবলে তখন মনে হয় এটা ঠিক হচ্ছে। আমার মনে হচ্ছে একটা বড় কিছু হবে, সেখানেও কত মানুষ মারা যাবে, কত কিছু। সারাক্ষণই একটা ভীষণ ইনসিকিউর লাগছে। উম কেউ বলছে চাল-টাল সব স্টোর করে রাখতে, কেউ বলছে আ ক্যান্ডেল কিনে রাখতে। উম এত ফ্লাইট ক্যানসেল হয়ে যাচ্ছে। উম ভীষণ একটা অসহায়তার একটা সিচুয়েশন। সবার নিশ্চয়ই একই রকম অবস্থা। কালকে যতবার টিভি দেখেছি, মানে রাতভর আমি ঘুমোতেই পারিনি। কোথায় দেখাচ্ছে জম্মুতে এই কাট আউট করছে, এটা করছে, সেটা করছে, এখানে ড্রোন নামাচ্ছে। অ্যাকচুয়ালি আমরা তো এরমভাবে দেখে অভ্যস্ত নেই। আর মানে বাবা থাকলে বাবার কাছে দৌড়ে গিয়ে একটা বলতাম, মাকে জড়িয়ে ধরে শুয়ে পড়তাম। মানে সবকিছু মিলিয়ে না ভীষণ ডিস্টার্ব। আমি জানি ফ্রেন্ডস তোমরাও এতটাই ডিস্টার্বড হবে। মানে একটা অজানা কোনো ভয়। ঠিক করোনা কথা আমার মনে করিয়ে দিচ্ছিল। কি অবস্থা গেছে ওই পিরিয়ডটা যখন আমরা করোনার সময় দেখেছি। আর আমরা যেহেতু হসপিটালে চাকরি করি সেখানে আরো ভয়ংকর রূপ যেটা তোমরা দেখোনি, সেটা আমরা আরো ভয়ংকর রূপটা দেখেছি। আম তো ঠিক ঐরকমই একটা কেমন ভয় করতে লেগেছে। আম আজকে একটু বেরিয়েছিলাম অফিস থেকে আসার পরে। সিটি সেন্টার পুরো ফাঁকা। উম রাস্তাঘাট ফাঁকা, রেস্টুরেন্ট গুলো ফাঁকা, মল ফাঁকা। কিরকম একটা যেন মনে হচ্ছে আম সবকিছু যেন কিরকম শহরটাকে যেন কেমন থমথমে যেন মনে হচ্ছে। মনটা বেশ আ খারাপ না মানে দুশ্চিন্তায় আছে এটা বলা ভালো। আজকে রবি ঠাকুরের জন্মদিন, আমার অন্তরের কবি। আমার সারাক্ষণ ঠাকুরকেই জড়িয়ে থাকি। আম দুঃখে বলো, আনন্দে বলো, সবেতেই ঠাকুরকে আমাকে স্মরণ করতে হয়। আমাদের বাঙালি পরিবারে রবি ঠাকুরকে শুনে রবি ঠাকুরের সবকিছু আ জেনেই বড় হওয়া। আ রবি ঠাকুরকে চেনার সকাল ছোটবেলায় চিনিয়েছে মা, বাবা, টিচাররা, দাদু, ঠাকুমা সবাই। ১ম এ মুখে, মুখে শোনা, পরে পড়ে জানা, তারপর তো সবকিছু। ছোটবেলায় যে কবিতা গান শুনেছি, এখন সেগুলো একটা আরো বেশি মিনিং বুঝি। হয়তো আরো ১০ বছর বাদে আরো বেশি গভীরভাবে বুঝতে পারবো। উম আমরা প্রায় কবছর ধরে রবীন্দ্র জয়ন্তী অদিতি বাড়িতে পালন করতাম। যে যেরকম ভাবে পারি আরকি। রবীন্দ্রনাথকে স্মরণ করা এই কথা। এবারে সেটাও হলো না। মধুচাঁদা দিয়ে ফোন করেছিল বলে পূর্বা হবে না এরকম। বাট সামহাউ ওই যে বললাম সবাই একটা কেমন যেন লাইফে অসম্ভব একটা স্ট্রেসফুল লাইফ, ভীষণ স্ট্রেসে যেন আমরা আছি। মানে আজকে অফিস থেকে এসে আমি এত টায়ার্ড হয়ে গেলাম জানি না কেন? মানে আমি চেঞ্জ করতে পারিনি বিছানায় শুয়ে পড়েছি। তোমাদের জন্য একটা অদ্ভুত সুন্দর আমি একটা ভিডিও তখন করেছিলাম। একটা রবি ঠাকুরের কি ধরনের খাবার পছন্দ করতেন সেইসব নিয়ে। তো বিশ্বাস করো সেই ভিডিওটা আমি এখন দেখতে যাওয়ার সময় দেখলাম। লাস্টের দিকে আমি কি কথা বলছি আমি নিজেই বুঝতে পারছি না। পুরো কথা জড়িয়ে যাচ্ছে। পুরো ঘুম পেয়ে গেছে। মানে এরকম। আমি ভাবছিলাম আমি যেহেতু নিজে আ খাবার-দাবার নিয়ে একটু পড়াশোনা করতে হয় বা খাবার-দাবার নিয়ে একটু নাড়াচাড়া করতে হয়। সেজন্য আমার ওটা খুব ইন্টারেস্টিং একটা সাবজেক্ট। তো কদিন ধরেই আমি দেখছিলাম আ যে ঠাকুরবাড়ির রান্না বলে অনেকে ফেসবুকে অনেক ইউটিউবে অনেক কিছু খাবার-দাবার দিচ্ছে, খাবারের সব ভিডিও পোস্ট করছে। তো আমার সেখান থেকে মনে হলো আমি গুগলে সার্চ করতে লাগলাম যে ঠাকুর কি ধরনের খাবার-দাবার খেতেন? বা এক্সাক্টলি ঠাকুর বাড়িতে কিরম টাইপের খাবার-দাবার হতো। ভেরি ইন্টারেস্টিং হলো আ প্রচন্ড খাদ্যরসিক তো ছিলেনই উনি এবং খাদ্য নিয়ে ভীষণ এক্সপেরিমেন্ট করত। ওনাদের বাড়িতে কাঁচা আম পোড়া হতো ভাতের সাথে খাওয়া। পটলের টক হতো।
তারপরে চিংড়ি মাছ তো রেগুলার চাই, তাই শুক্তো চিংড়ি মাছ প্রতিদিন চাই, চিংড়ি মাছের মালাইকারি। যে রান্নাটার প্রথমে মনে করো পেঁয়াজটাকে ভেজে করতে হবে, সেটা উনি সবার শেষে পেঁয়াজ ভাজতেন। উনি নিজেও খুব ভালো রান্না করতে পারতেন এবং বলছেন, একটা লেখাতে পড়লাম, বউকে রাত্রিবেলা এসে বলছে আমার এটা খেতে ইচ্ছে করছে, তো তুমি সেটাকে বানিয়ে দাও। আচ্ছা, একটা এই যে মান কচু জিলিপি বানাচ্ছেন এবং সেটা নাকি অরিজিনাল জিলিপির থেকে অনেক সুন্দর হয়েছে এবং উনি ওনার ওয়াইফকে বলছেন, দেখো এটা তোমাদের কাজ, তোমাদের জিনিস সেটা আমি বানিয়ে দিলাম। মানে কত সূক্ষ্ম একটা ওর মধ্যে মজা। মানে মেয়েরা আর কি জিলিপির পেঁয়াজ চুনি ঘোরাতে চাইছিলেন। তো সেখানে মৃণালিনী দেবী আবার বলছেন যে উম আহ, তুমি এখানেও জিতে গেলে, পুরুষরা তো সব ব্যাপারেই জিতে আছে, এটাতেও তুমি জিতে গেলে। তো এই যে ব্যাপারগুলো, এবং উনি প্রচন্ড খেতে ভালোবাসতেন, প্রচুর রান্না করাতেন বা করতেনও, এবং যপরে বলতো এটা ওই বাড়িতে গিয়ে দিয়ে আয়, এটা পাশের বাড়িতে গিয়ে দিয়ে আয়। নিজে খেতেন খুব অল্প, কিন্তু রান্না করাতেন। তারপর বলছি শান্তিনিকেতনে যখন উনি বসতেন খাবার সময়, তখন প্রচুর খাবার উনি পাখিদের খাওয়াতেন। তো কাকরাও এসে বসতো। তো বলছে আমি কাক একদম পছন্দ করতাম না, কেমন কালো কালো রং, কবির কাক পছন্দ হতো না। তো উনি বলছেন যে, কিন্তু তারপরে ভাবতাম যে কোনো ডিস্টার্ব করে না, কিছু না, সে এক্সপেক্টও করে না, একটু খাবার জন্য আসে, ঠিক আছে ওকেও খাবার দাও। একটা ডগি ছিল, তার নাম লালু। লালু, বলছে লালুর কথা উনি বলেছেন যে লালু এরকম আসতো, এসে বসে থাকতো, কিছু চাইতো না, কিন্তু লালু জাস্ট বসে আছে দূরে, কবি খাবার খাচ্ছেন আর কি, শান্তিনিকেতনে কোনো গাছের তলায় বসে উনি খেতেন। তো উনি বলে লালু, তখন লালু একটু উঠলো, ল্যাজটা নাড়লো, আমরা লালুকে খাবার দিলো, লালু চলে। কবি বলছে কি ভদ্র দেখো ডগিটা, মানে ওকে শুধু খাবার দিলাম, ওর কোনো কিছু চাওয়া নেই, কিছু নেই, খাবার খেলো, খেয়ে টেয়ে দেখো আবার চলে গেল। মানে এই যে জিনিসগুলো আহ মানে কত সুন্দর করে উনি বলছেন। আর কত নতুন নতুন রান্না এক্সপেরিমেন্ট করতো, যে জিনিসটা প্রথমে সেদ্ধ করে তারপরে কষাতে হবে, উনি সেটা কষিয়ে তারপরে লাস্টে সেদ্ধ করবেন। আহ, কত রকমের ডাল বানানো হতো সব সময়। আম, উনি বলছেন তখনকার সময় কন্টিনেন্টাল রান্না ওনার হতো, এবং উনি সবসময় ফিউশন, আমরা এখনকার দিনে সব রেস্টুরেন্টে গিয়ে ফিউশন খাবার খাচ্ছি, ওই সময় উনি ওগুলোকে ট্রাই করতেন। বিভিন্ন সময় যখন বিদেশে গেছে, তখন সেখান থেকে উনি সেগুলোকে সব লক্ষ্য করে এসছে কিভাবে কি খাচ্ছে। ল্যাম্প খাতো, তারপর রোস্টেড চিকেন খাচ্ছে, স্ট্রু খাচ্ছে। মানে ওনার খাওয়া দাওয়া মধ্যে অসম্ভব একটা পাশ্চাত্যেরও প্রভাব ছিল। আর ঠাকুর বাড়ির রান্না মানেই হচ্ছে প্রচন্ড পরিমাণে উনি ঝাল খেতে ভালোবাসতেন। উনি বলছেন বনফুল একদিন এসছেন, মিষ্টি তো ওনার চাই, দই আর মিষ্টি, এটা ওনার খাবারের পাতে ওনার চাই। মিষ্টি তো বনফুল একদিন এসছেন, এসে বলেছে কবিকে, শান্তিনিকেতন দেখা করতে গেছে, যে এরকম মিষ্টি বাড়ি থেকে ওনার ওয়াইফ মিষ্টি বানিয়ে পাঠিয়েছে, বনফুলের ওয়াইফ, কবি বনফুল। তখন বলছে তুই কি আছে, বলছে "এই তোমার জন্য মিষ্টি পাঠিয়ে", মিষ্টি বলছে খোলো, খুলে খুলে টাকাটা টাকাটা উনি খেতে শুরু করে দিয়েছে। তখন বলছি বাবা, তোমার উম লেখার মধ্যে যদি একটু এরকম মিষ্টি থাকতো, তোমার লেখাতে তো সবসময় ঝাল থাকে। মানে এইরকম সূক্ষ্ম মজা আর কি। তো আমার সেজন্য সঙ্গে সবাই আজকে আমি গান টান, তো আজকে আমি সকালবেলা খুব সুন্দর গুড মর্নিং আকাশে একটা প্রোগ্রাম হচ্ছিল, সেখানে আজকে সেই আমাদের নিউজ রিডার ছিলেন, আম, ওনার নাম, উনি ওনার মেয়েকে এনেছিলেন, শাশ্বতী, শাশ্বতী ঘোটাকুয়াতা আর চৈতালি দাশগুপ্তা দুজনে নিউজ পড়তো। তো শাশ্বতী ঘোটাকুয়াতা ওনার মেয়ে দুজনে এসেছিল। শাশ্বতী ঘোটাকুয়াতা রবীন্দ্রনাথের জন্মদিন পালন নিয়ে বলছিলেন, কখন কিভাবে জন্মদিন পালন হতো, এবং যখন উনি 50 বছর বয়স, তখন যখন জন্মদিন পালন হচ্ছে, সারা কলকাতাতে হচ্ছে, সব জায়গায় হচ্ছে, আম, তখন রবীন্দ্রনাথ কি বলেছিলেন, যে উনি বলছে এটা অহংকার করার কোনো বিষয় নয়। মানুষ আমাকে যে এভাবে মনে রেখেছে, মানে এটাই একটা সব থেকে বড় ব্যাপার। এটা নিয়ে আমি খুব অহংকার বোধ করছি সেটা কিন্তু নয়। আহ, তো মানে এই যে বিনম্র, এই যে একটা ডাউন টু আর্থ,
এই যে মাটির সাথে মিশে থাকা। উনি বলেছিলেন যে আমি আমার এত প্রবন্ধ লিখছি, এত কবিতা লিখছি, এত ছড়া লিখছি, এত কিছু আমার লাইফে এত আঁকছি, এত কিছু আমি করছি। কিন্তু আমি মারা যাওয়ার পরও একটা জিনিস কিন্তু মানুষ আঁকড়ে থাকবে। সেটা হচ্ছে আমার লেখা গান। সত্যিই তাই। আ আমরা গানকে যেভাবে আষ্টেপৃষ্ঠে আমরা যাপন করছি, সেটা কিন্তু উম ওনার সেই দূরদৃষ্টিটা দেখো তুমি কিরকম ছিল তোমরা। মানে যতই এখন বেশি করে রবীন্দ্রনাথ পড়ি, ততই মনে হয় যেন নতুন করে কিছু জানছি। ছোটবেলার জানা, কলেজে জানা, যখন ৪০ বছর ৩৫ বছর বয়স তখন জানা আর এখনকার জানার মধ্যে অনেক তফাৎ। আমি আগেও বলি আমার বাবা যখন আমার হাসব্যান্ডের বাড়িতে বিয়ের আগে একবার গেছিল, গিয়ে আমাকে এসে বলল, "এখানে তুই থাকতে পারবি না।" তো আমি তো খুব ডিপ্রেসড হয়ে গেলাম। এ আবার কেমন কথা? তখন যাদের বাড়িতে রবীন্দ্রনাথ নেই, বুক শেলফ নেই, তাদের বাড়িতে লোকে কি করে থাকে অঙ্কু? ঠাকুরের ছবি ঠাকুরের পাশেই রাখতে হবে। মানে এইরকম ছিল বাবা। আম সত্যিই তাই। আ মানে যখন একটা মানুষকে তুমি ২৪ ঘন্টা দেখবে, তাদের সঙ্গে থাকা শুরু করবে, তখন তুমি এইগুলো বুঝতে পারবে। যে কতটা গ্যাপ, কতটা আমাদের মধ্যে একটা গ্যাপ ছিল। সেগুলো বুঝেছিলাম পরে। সবকিছু অ্যাডজাস্ট করে কম্প্রোমাইজ করে হয়তো হয় না। আর এগুলো কাউকে শেখানোও যায় না। এগুলো ছোটবেলার থেকে শিখে আসতে হয়। ভালো জিনিস শোনানো বাচ্চাদের, ভালো করে বলে না বাবা-মাদের বাচ্চাদের সঙ্গে ঝগড়া অশান্তি করতে নেই। এগুলোর অনেক রিজন আছে। আম বাচ্চাদের সঙ্গে ভালো কবিতা আলোচনা করা, ভালো সিনেমা দেখানো, এগুলো ভীষণ প্রয়োজন। ভালো ভাষায় কথা বলা বাচ্চাদের সামনে। তোমরা যে ভাষায় কথা বলবে সেটাই বাচ্চারা অ্যাডপ্ট করে নেবেন। সেখানে ভালো শব্দ চয়ন এটা কিন্তু ভীষণ দরকার। তো উম সেটাই বলছিলাম মানে আ রবীন্দ্রনাথের এই খাওয়া-দাওয়াটা আমার মনে হলো যে একটুখানি একটু দেখি। ঠাকুরবাড়ির রান্না কিরকম? চাল পটল ভীষণ একটা ওনাদের ফেভারিট ছিল। প্রচুর সবজি খেত। পটলের টক এটা আমাকে দেখতে হবে রেসিপি। কি রেসিপি হতো পটলের টক? তেঁতুল দিয়ে ডেফিনিটলি হতো। আমের ভ্যারাইটি, আম দিয়ে প্রচুর মিষ্টি হতো। প্রচুর মিষ্টি বাড়িতে বানানো হতো। সেসব মিষ্টির ডিফারেন্ট সব নামও ছিল। মজার, মজার নাম। ওগুলো আরেকদিন তোমাদের আরেকবার পড়ে আমি শোনাবো। এটা আমি পড়ার পর তোমাদের বললাম ওটা একটা ভালো আমি রাইটারটা পড়বো একদিনকে। দেখো আমাদের জীবন খুব ছোট্ট। আর এই ছোট জীবনের মধ্যে ভুল বোঝাবুঝি, ঝগড়া, অশান্তি, উম হিংসুটেপনা, স্বার্থপরতা দিয়ে আমাদের শেষ হয়ে যায়। আমার এক বন্ধু, আমার এক কলেজের খুব খুব কাছের একজন বন্ধু, আজকে ১ বছর ২ দিন হয়ে গেল মারা গেছে। কস্তুরী। কস্তুরীকে আমি খুব মিস করি। মনের সং ওর মনটা আর আমার মনটার মধ্যে অনেক মিল ছিল। আ ও বিয়ে করেনি। ওদের বাড়ি ও ছোটবেলাতে ও সবাইকে হারিয়েছে। বাবা, মা, ভাই ওদের বাড়িতে একটা না অভিশপ্ত ফ্যামিলি। ওদের ক্যারিয়ার ক্যারিজ সবার হয়। সেই আমাদের দুজনের কলেজের পরে আবার যখন রিউনিয়ন হলো, আমরা দুজনে মিলে আমার সমস্ত অনেক বন্ধুদের খুঁজে বের করলাম। একটা সুন্দর গ্রুপ তৈরি করলাম। যারা বাইরে থাকতো তারা এলে আমরা জামাকাপড় দিতাম। সবার জন্মদিন সেলিব্রেট করতাম। মানে সুন্দর, খুব সুন্দর একটা গ্রুপ তৈরি হয়েছিল। একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয় না মানুষ অনেক সময় নিজের বুদ্ধিতে কাজ না করে অন্যের বুদ্ধিতে কাজ করা। ওকে যতদূর আমি চিনতাম মানে এইগুলোর থেকেও দূরে থাকে। মানে কোনো কন্ট্রোভার্সি থেকে, কোনো কিছু থেকে দূরে থাকে। ও মানুষের মনটা বোঝার চেষ্টা করে। কিন্তু কিছু মানুষ আছে যারা উম মনে করলো যে ও আমার থেকে অনেক বেশি পাওয়ারফুল। ওর কথা বেশি বন্ধুরা শুনছে। ও হয়তো গ্রুপের মধ্যে ভীষণ টিম লিডার হওয়ার চেষ্টা করছে। তো গ্রুপটাকে একটু ভেঙে দেওয়ার চেষ্টা করা। আমি ওই জায়গাটা নেব। সে যদি নিতে পারতো বা সে যদি সত্যিই নিতে চাইতো, এর থেকে খুশি আমার থেকে বেশি খুশি হয়তো কেউ হতো না। কিন্তু সে তো এত নোংরাভাবে সেই জিনিসটা করলো। আর সেটা এত বাজে করে কিছু বন্ধুদের মাঝখানে এত বিচ্ছিরি করে মিসআন্ডারস্ট্যান্ডিং ক্রিয়েট করা বলো বা খুব হার্মফুল একজন ছিল, ১-২ জন ছিল তাদের মধ্যে। আমরা ভাবতেই পারিনি কলেজ ছাড়ার পরে এত বছর বাদে কারোর সঙ্গে দেখা হওয়ার পরেও এইরকমও হতে পারে কেউ। মানে এরা এখনো মনে হলো সেই কলেজ ডেজে হয়তো পড়ে আছে। এগোতে পারেনি।
চাকরি টাকরি হয়তো অনেক বড় বড় করতে পারে, পয়সা হয়তো প্রচুর কামাচ্ছে, মানসিকতার দিক থেকে তারা ভীষণ ন্যারো। আর তারা নিজেরা যেটা পাচ্ছে না, মেয়েদের মধ্যে একটা জিনিস আছে জানো, মানে তোমাকে হয়তো কেউ কমপ্লিমেন্ট করছে না, অন্য একটা তোমারই পাশে একটা কোনো মেয়েকে যদি কোনো কোনো বন্ধুকে যদি সবাই কমপ্লিমেন্ট করে বা সে তার কথা শোনে বা সবাই তাকে অ্যাটেনশন দেয়, তো আদার ওয়ানে তাদের একটা জেলাসি হয়, এটা মেয়েদের মধ্যে ভীষণ আছে। আর এই মেয়েরা কি করে ছেলেদের সামনে তোমাকে সবসময় একটা ডাউন করার চেষ্টা করবে। তো যাই হোক, তো সেই গ্রুপটাকে ভেঙে দিল, একটা মিসআন্ডারস্ট্যান্ডিং তৈরি করা, এর কথা ওর কাছে বলা, ওর কথা এর কাছে, তার মধ্যে আমার এই বান্ধবীটা কি করে ট্র্যাপড হয়ে গেল। এটা ভীষণ বাজে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হলো, সবাই সবার থেকে দূরে চলে গেল, একটা গ্রুপ তৈরি হয়ে গেল, কিছু আমার সঙ্গে, কিছু ওর সাথে, কিছু তার সাথে। তারপরে কিন্তু যারা ওকে এরকম ভাবে সরিয়ে নিয়ে গেল, তারা কিন্তু ওর শেষ জীবনটাতে রইলো না তার পাশে। যখন ও হসপিটালে বিছানায় পড়ে লড়ছে বা যখন ও একাকিত্বে ভুগছে, উম, বা যখন ও এক্সপায়ার করে গেল, যখন আমি এইসব বন্ধুদের ফোন করে জিজ্ঞেস করছি, তারা কেউ কিন্তু কিছু জানেই না ওর সম্পর্কে। লাস্ট ফিউ মান্থস ও কি করেছে, অথচ কিভাবে এদের মিসআন্ডারস্ট্যান্ডিং ক্রিয়েট করে ওকে পুরো আলাদা করে দিল। আমরা রেগুলার কথা বলতাম, রেগুলার মিট করতাম, ও যেহেতু একা থাকতো, আমি যেহেতু একা থাকতাম, সেখানে আমাদের মধ্যে অনেক কথা হতো, অনেক গল্প হতো। উম, ওর পেন আমি বুঝতাম, ও আমার পেন বুঝতো। কিন্তু কোথা থেকে ঝড়ের মতন এই একজন কেউ এলো, আর সে আমাদের পুরো গ্রুপটাকে পুরো তছনছ করে দিয়ে চলে গেল। ভালো কাউর কিছু করলো না, বরং খারাপই করলো। সেই জন্য আমার সবসময় মনে হয় জীবনটা খুব ছোট, নিজের মতন করে বাঁচতে শেখাটাই উচিত। নিজের বুদ্ধিতে যেটা হচ্ছে সেটা করো। অন্য কেউ কিছু বললো আর তুমি চারজনে সেটাকেই করতে গেলে, আহ কাউকে খুশি করার চেষ্টা না করে নিজের মতে চলাটা হয়তো অনেক বুদ্ধিমানের। তাতে ভুল হলে ভুল হবে, কিন্তু অন্যের মতে আমি চলে যদি ভুল হয়, তার থেকে বড় ক্ষতি হয় তার কিছু হবে না। খুব কষ্ট পেয়ে না কেউ চলে গেছে, ওর জীবনটা ভীষণ কষ্টের। আহ একটা অসম্ভব ভালো মন, অসম্ভব সহজ সরল, মানুষ ভালোবাসতো, মানুষ রান্না করে খাওয়াচ্ছে, মানে প্রচন্ড আন্তরিকতা ছিল ওর মধ্যে, প্রচন্ড মেধাবী ছিল, আম, সবার জন্য ফিল করতো। কিন্তু এরকম ভাবে চলে গেল, ওর যাওয়ার বয়স হয়নি, আজকে 1 বছর 2 দিন হয়ে গেল। যারা ওকে সরিয়ে নিল আমাদের থেকে, আমি জানি না তাদের মনে আছে কিনা, তারা কতটুকু ওকে মিস করে। আমার কিন্তু প্রচন্ড। আর একটা সে মিসআন্ডারস্ট্যান্ডিং নিয়ে চলে গেল, যেটা শেষ হলো না, হয়তো ওপারে গিয়ে শেষ হবে। কিন্তু আমি জানি ওর ডেফিনেটলি খারাপ লাগতো আমার জন্য, বিকজ আমাদের পেন গুলো এক ছিল। আর সেই কারণে আমার মনে হয় ও ডেফিনেটলি মিস করতো। ওখানে গিয়ে ডেফিনেটলি ওর সঙ্গে আমার দেখা হবে, আর ও যেখানেই থাকবে ও ভালো থাকবে, বিকজ ওর মন, ওর সোল, ওর মন পিওর ছিল। লোকের জন্য এরকম ঝাঁপিয়ে পড়া ওর নেচার ছিল। উম, ভালো থাকিস যেখানেই আছিস। উম, এটা আমার একটা মন খারাপের জন্য, ভীষণ ওর জন্য ভীষণ মনটা আমার খারাপ। তো সব মিলিয়ে এরকমই, অনেক রাত্রি হয়ে গেছে, এই ব্লগটা তাও বানালাম। আম, আমার সশ্রদ্ধ প্রণাম আমার কবিকে। মাদার্স ডে গেছে, কতদিন মাকে জড়িয়ে ধরি না, কতদিন মা বলে ডাকি না, কতদিন মার উপর রাগ করি না, কতদিন মায়ের হাতে রান্না খাই না। মা বাবা দুজনেরই বয়স হয়নি যাওয়ার মতন, কিন্তু চলে গেছে, আমাদের অনাথ করে দিয়ে চলে গেছে। আম, এত বন্ডিং ছিল আমাদের ফ্যামিলির, সব কেমন যেন এলোমেলো হয়ে গেছে। মায়ের দিন তো প্রতিদিন সকাল বিকেল রাত, মা বাবা। আমি তো বলি, মা মারা যাওয়ার পর বাবা, আমার বাবা না, বাবা ও মায়ের ভূমিকাই আমাদের সাথে পালন করেছে। অসম্ভব ভালো, অসম্ভব ব্লেস আমি এরকম বাবা মা পেয়েছি। আবারও যদি জন্মায়, পুনর্জন্ম আমি বিশ্বাস করি, যদি আবারও জন্মে যেন ওই বাবা মার কোলে আমি আসতে পারি, বারবার ঠাকুরের কাছে এটাই বলা। উম, আর আমার শাশুড়ির প্রতি আমার সশ্রদ্ধ প্রণাম। আজ উনি যদি আমায় না বকতেন, আজকে উনি যদি আমাকে আহ এরকম শাসন না করতেন, তাহলে হয়তো আমি
উম, এভাবে রান্না বান্না করে শিখতেই পারতাম না। উম, চলো আজ আমি এখানেই শেষ করছি আমার ব্লগ। আবার দেখা হবে তোমাদের সাথে। কালকে একটা নতুন ব্লগ নিয়ে আসবো। ঠিক আছে? গুড নাইট এভরিওয়ান। সবাই ভালো থেকো তোমরা। উম, আহ, রবি ঠাকুরের ছবি সবাই রেখো, ঠাকুরকে স্মরণ করো। আর তার সঙ্গে আহ, সবাইকে বলো যেন আমরা যে যেখানে আছি সবাই ভালো থাকি। ভালো থাকতেই হবে আমাদের। চলো অনেক রাত হয়েছে, আমার কালকে মর্নিং শিফট ডিউটি। কালকে আবার কথা হবে তোমাদের সাথে। টাটা, বাই বাই, গুড নাইট। ভালো লাগলে শেয়ার করো। পারলে গুগল থেকে রবি ঠাকুরের সম্পর্কে অনেক পড়াশোনা করো তোমরা।